23শে মার্চ গভীর রাত বেইজিংয়ের কেন্দ্রস্থলে একটি গ্যাস স্টেশন। গাড়ির সারি ব্লক ছাড়িয়ে গেছে, হেডলাইট আর নিষ্ক্রিয় ইঞ্জিনের এক অশান্ত ফিতা যেন। সবাই একই কারণে সেখানে উপস্থিত। আগামীকাল গ্যাসের দাম বাড়তে চলেছে এবং এমন একটি অর্থনীতিতে যেখানে প্রতিটি ইউয়ান হিসেব করে খরচ করা হচ্ছে, মানুষ ট্যাঙ্ক ভর্তি করার জন্য মরিয়া। সামনের দিকে রূপলি রঙের একটি সেডান গাড়িতে থাকা এক ব্যক্তির দিকে চোখ পড়ল, যিনি তার ফোনের আলোয় আলোকিত হয়েছিলেন। তিনি তেলের দাম বা মধ্যপ্রাচ্যের বিশৃঙ্খলার দিকে তাকিয়েছিলেন না। তিনি 2026 সালে জিডিপি পূর্বাভাসের একটি রিপোর্ট স্ক্রল করছিলেন। তাকে দেখে প্রায় স্বস্তির ছাপ মিলল। সংখ্যাগুলো 4.6% প্রবৃদ্ধি দেখাচ্ছিল, যা স্থিতিশীল এবং সরকারের লক্ষ্যের ঠিক প্রান্তেই অবস্থান করছে। সম্পত্তি খাতের সংকট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 100% শুল্ক আরোপের কারণে সরাসরি বাণিজ্য কার্যকরভাবে স্থবির হয়ে যাওয়ার মতো বৈশ্বিক শিরোনাম থাকা সত্ত্বেও তথ্যগুলো ইঙ্গিত দেয় যে চীন তার শক্ত ভিত খুঁজে পেয়েছে। বাতাসে এক ধরনের স্থিতিস্থাপকতা বা ঘুরে দাঁড়ানোর অনুভূতি রয়েছে, এমন একটি অনুভূতি যে কয়লা, রাশিয়ান তেল এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ইভি রপ্তানির বিশাল জোয়ারের ওপর ভর করে দেশটি অবশেষে সমস্ত চাপ সামলে উঠেছে। যারা সংখ্যাগুলো পর্যবেক্ষণ করছেন তাদের কাছে এটি একটি কষ্টার্জিত বিজয়ের মতো মনে হবে। কিন্তু তারপর এমন কিছু ঘটল যা এই আবেশ ভেঙে দিল। একটি ডেলিভারি ড্রোন নিঃশব্দে মোড়ের ওপর দিয়ে উড়ে গেল, গন্তব্য কাছের কোনো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। গাড়ির ওই ব্যক্তি এক মুহূর্তের জন্য সেদিকে তাকালেন এবং তার স্বস্তির অভিব্যক্তি বদলে গিয়ে এক তীব্র দীর্ঘস্থায়ী উদ্বেগে রূপ নিল। পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতিশ্রুত এই হল নতুন যুগ। পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে দেশকে বুলেটপ্রুফ করার জন্য এআই এবং অটোমেশনের দিকে একটি উচ্চ প্রযুক্তিগত বাঁকবদল। কিন্তু অর্থনীতিবিদরা যেমনটি উল্লেখ করেছেন, এই রূপান্তরের যন্ত্রের ভেতর একটি অদৃশ্য ভূত রয়েছে। সরকার যখন বিদ্যুৎ এবং হাই অ্যান্ড চিপ রপ্তানিকারক একটি পাওয়ার স্টেট হয়ে ওঠার উদযাপন করছে, তখন রাস্তাগুলো এমন মানুষে ভরে যাচ্ছে যাদের কাজ স্বয়ংক্রিয় প্রযুক্তির দখলে চলে যাচ্ছে। এটি একটি অদ্ভুত বৈপরীত্য। কাগজে কলমে 4.6% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা হাতের নাগালেই রয়েছে এবং ইউয়ান ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। কিন্তু বাস্তবতায় অর্থনীতিকে বাঁচানোর উদ্দেশ্যে তৈরি করা এই প্রযুক্তি মধ্যবিত্তের জীবিকাকে ভেঙে দিচ্ছে। যখন দেখলাম লোকটি অবশেষে পাম্পের কাছে পৌঁছালো, তখন বুঝতে পারলাম যে চীনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ট্রাম্পের সাথে বাণিজ্য যুদ্ধ বা অপরিশোধিত তেলের দাম নয়, বরং এটি হল সেই ক্রমবর্ধমান উপলব্ধি যে লক্ষ্যে আঘাত করা হয়তো বিজয়ের মতো অনুভব নাও হতে পারে। ওকে, লেটস আনপ্যাক দিস। কারণ আমরা যখন সামষ্টিক অর্থনীতির এই বিশাল পরিসংখ্যানগুলোর দিকে তাকাই, তখন কাগজের ওই নিখুঁত সংখ্যা আর বাস্তব জীবনের অভিজ্ঞতার মধ্যে একটা বিশাল ফারাক চোখে পড়ে। একদম ঠিক। এই যে 4.6% জিডিপি প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে, যা সরকারের নির্ধারিত লক্ষ্যের সাথে একেবারে মিলে যাচ্ছে, এই বিশাল যন্ত্রটা আসলে কিভাবে কাজ করছে সেটাই মূলত আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের মূল লক্ষ্য। হ্যাঁ, আর এই তথ্যগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা যদি প্রথম ত্রৈমাসিকের দিকে তাকাই, দেখবেন সেখানে 4.7% বৃদ্ধি দেখা গেছে। অর্থনৈতিক স্থিতিশীলতার যে কৌশলটা সরকার নিয়েছে, সেটা অত্যন্ত সুপরিকল্পিত। একসময় তো রিয়েল এস্টেট খাতের সংকট পুরো অর্থনীতিকেই টেনে ধরছিল, তাই না? ঠিক, সেই নেতিবাচক প্রভাবটাকে কিন্তু খুব সুচারুভাবে প্রশমিত করা হয়েছে। আর এর পেছনে সবচেয়ে বড় জাদুকরী চালিকা শক্তিটা হল রপ্তানি। রপ্তানি খাতে প্রায় 21.8% একটা বিশাল উল্লম্ফন দেখা গেছে। 21.8%? এটা তো বিশাল ব্যাপার। হ্যাঁ, এবং এটা কোনো সাধারণ প্রবৃদ্ধি নয়, বুঝলেন? এটা একটা সম্পূর্ণ কাঠামোগত রূপান্তর। এই রূপান্তরের বাস্তব চিত্রটা কতটা নাটকীয় সেটা বুঝতে হলে আমাদের আসলে একটু মাইক্রো লেভেলে যেতে হবে। ধরুন সুঝৌ শহরের 52 বছর বয়সী কারখানা মালিক লিনের গল্পটা। তার কারখানার ভেতরের বর্তমান দৃশ্যটা ভাবলে আপনি অবাক হবেন। ওহ আচ্ছা, তার কারখানা এখন কি হচ্ছে? অফিসের ভেতরে একদম পিনপতন নীরবতা, শুধু একটা হাই এন্ড এয়ার পিউরিফায়ারের মৃদু গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু তার জানালার ঠিক বাইরেই দাঁড়িয়ে আছে একটি পরিত্যক্ত বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কঙ্কালসার কাঠামো।
পুরনো যুগের সেই যে কোনো মূল্যে প্রবৃদ্ধির একটা ধূসর স্মৃতিস্তম্ভ। একদম তাই। আর গত ২০ বছর ধরে লিনের পুরো পৃথিবীটাই আবর্তিত হতো ওই বিল্ডিংগুলোর ওপর। তিনি ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের জন্য পোর্সলিনের ভারী সিঙ্ক আর ব্রাস ফসেট মানে পিতলের কল তৈরি করতেন। সেটা তো ছিল সস্তা শ্রম আর বিশাল উৎপাদনের যুগ। হ্যাঁ, কিন্তু আজ তার কারখানার ফ্লোরে গেলে দেখা যাবে সেই পুরনো সিঙ্ক আর কলের ছাঁচগুলো পুরোপুরি উপড়ে ফেলা হয়েছে। সেখানে ধুলোবালি বা কোলাহলের কোনো অস্তিত্বই নেই। তাহলে সেখানে এখন কি চলছে? ঠিক সেই জায়গাটিতেই এখন বসেছে অত্যাধুনিক আলট্রা প্রিসাইজ সব মেশিন। লিন এখন আর প্লাম্বিংয়ের কোনো জিনিস বানাচ্ছেন না। তিনি এখন তৈরি করছেন হাইড্রোজেন ফিউয়েল সেলের অত্যন্ত সূক্ষ্ম যন্ত্রাংশ। এখানে পরিমাপ সেন্টিমিটার বা মিলিমিটারে হয় না, হয় মাইক্রোনে। ওহ, মানে চুলচেরা হিসাব যাকে বলে। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো সরকার মূলত রিয়েল এস্টেট খাতের এই পতনটাকে একটা অনুঘটক হিসেবে ব্যবহার করেছে। তারা শিল্পখাতকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নতুন ৩ বা নিউ ৩ শিল্পের দিকে ধাবিত করেছে। নিউ ৩ বলতে তো ওই ইলেকট্রিক ভেহিকল, লিথিয়াম ব্যাটারি আর সোলার বা হাইড্রোজেন প্রযুক্তির কথা বলছেন, তাই তো? ঠিক তাই। সম্পত্তি খাতের পতনকে তারা একটা অনন্য সুযোগে রূপান্তরিত করেছে। এটা আসলেই অবিশ্বাস্য। মানে এই পুরো প্রক্রিয়াটাকে যদি আমি একটা রূপক দিয়ে বোঝাতে চাই, এটি যেন একটা বিশাল বহুতল ভবন, যেখানে মানুষ বসবাস করছে, আর ঠিক সেই অবস্থাতেই নিচ থেকে ভবনের পুরনো কনক্রিটের পিলারগুলো ডাইনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আর কোনো রকম ধস নামতে না দিয়েই সেখানে কার্বন ফাইবারের হাইটেক কলম বসানো হচ্ছে। একদম। মানুষ ভেতরের দৈনন্দিন কাজ করছে, অথচ নিচ থেকে পুরো ভিত্তিটাই বদলে যাচ্ছে। কিন্তু এখানেই তো একটা বড় খটকা লাগে। কিরকম? ঐতিহাসিক অর্থনীতির বইগুলো আমাদের কি শেখায়? যখন লিনের মতো মানুষ এই অত্যাধুনিক পণ্য তৈরি করছে, তখন মুদ্রার মানের দিকটা কিভাবে কাজ করছে? রেনমিনবি বা ইউয়ান তো ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, ৬.৮২-এর লক্ষ্যমাত্রা এগোচ্ছে। তো যে কোনো সাধারণ অর্থনীতিবিদ বলবে একটা শক্তিশালী মুদ্রার রপ্তানিকারকদের জন্য ক্ষতিকর, কারণ এতে বিশ্ববাজারে পণ্যের দাম বেড়ে যায়। তাহলে এই হাইটেক রপ্তানি কৌশলের মাঝে দাঁড়িয়ে সরকার কেন শক্তিশালী মুদ্রার দিকে ঝুঁকছে? এখানেই অর্থনীতির পুরনো নিয়মগুলো উল্টে যাচ্ছে। এখানে আমাদের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে চাহিদার মূল্য স্থিতিস্থাপকতার বিষয়টি বুঝতে হবে। একটু সহজ করে যদি বলি এর মানে কি দাঁড়ায়? ধরুন, লিন যখন আগে সাধারণ পিতলের কল তৈরি করতেন, তখন মুদ্রার মান বাড়লে কলের দামও বেড়ে যেত। তখন বিদেশি ক্রেতারা সহজেই ভিয়েতনাম বা মেক্সিকো থেকে সস্তা কল কিনে নিত। তাদের হাতে বিকল্প ছিল। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। কিন্তু এখন লিন বানাচ্ছেন হাইড্রোজেন ফিউয়েল সেলের মাইক্রন প্রিসিশন যন্ত্রাংশ। হাইটেক উপাদানের ক্ষেত্রে গ্লোবাল সাপ্লাই চেইনে ক্রেতাদের হাতে খুব বেশি বিকল্প নেই। পৃথিবীতে হয়তো হাতে গোনা কয়েকটা কারখানাই এই নির্দিষ্ট যন্ত্রাংশটি এত নিখুঁতভাবে বানাতে পারে। ও, তার মানে ইউয়ান শক্তিশালী হওয়ার কারণে ওই যন্ত্রাংশের দাম যদি বিশ্ববাজারে বেড়েও যায়, ক্রেতারা চাইলেও অন্য কোথাও যেতে পারছে না। একদম, তারা বাধ্য হয়েই বাড়তি দাম মেটাচ্ছে। রপ্তানি কিন্তু একটুও কমছে না। অন্যদিকে এই শক্তিশালী মুদ্রা সরকারকে আরেকটি বিশাল সুবিধা দিচ্ছে। কি সুবিধা? মুদ্রা শক্তিশালী হওয়ায় তারা অত্যন্ত সস্তায় বাইরে থেকে কাঁচামাল আমদানি করতে পারছে। মানে তারা তাদের হাইটেক পণ্যের পুরো দাম আদায় করে নিচ্ছে আর কাঁচামাল কিনছে অনেক কম খরচে। এটি এক প্রকার ডিফ্লেশন বা মূল্যহ্রাস আমদানি করার নিখুঁত কৌশল। অসাধারণ একটা চক্র। একদিকে পণ্যের মনোপলি, অন্যদিকে সস্তা কাঁচামাল। কিন্তু এই বিশাল হাইটেক ইঞ্জিনকে সচল রাখতে তো বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন, তাই না? অবশ্যই। বিশ্বজুড়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যখন তেলের দাম নিয়ে এত অস্থিরতা, তখন এই এত বড় শিল্পখাত কিভাবে অবিরাম শক্তি পাচ্ছে? এটা তাদের আরেকটা অত্যন্ত প্র্যাগম্যাটিক কৌশল। মধ্যপ্রাচ্যের তেলের অস্থিরতা থেকে পুরো অর্থনীতিকে সুরক্ষিত রাখতে একটা এনার্জি ফেইল সেফ বা চূড়ান্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। একদিকে গ্রিন এনার্জির বিশাল প্রসার ঘটানো হয়েছে। দাঁড়ান, একদিকে তারা গ্রিন এনার্জি বা নবায়নযোগ্য শক্তির কথা বলছে, আবার শুনছি দেশীয় কয়লার মজুতকেও ব্যাকআপ হিসেবে কাজে লাগাচ্ছে। এটা কি পরিবেশের দিক থেকে একটা বিশাল বৈপরীত্য নয়? কয়লা পুড়িয়ে হাইটেক গ্রিন প্রোডাক্ট বানাচ্ছে।
শুনতে বৈপরীত্য মনে হলেও বাস্তবতার নিরিখে এটি আসলে টিকে থাকার লড়াই। আন্তর্জাতিক বাজারে তেলের দাম আকাশছোঁয়া হোক বা কোনো শিপিং রুট হুট করে বন্ধ হয়ে যাক, এদের কারখানার চাকা কিন্তু 1 সেকেন্ডের জন্য থামবে না। কয়লা দিয়ে তারা সেই ব্যাকআপটা নিশ্চিত করে রেখেছে। ঠিক, লক্ষ্য হল নিরবিচ্ছিন্ন উৎপাদন। আর এর ফলাফলটাই আমরা দেখতে পাচ্ছি। অর্থনীতি সফলভাবে 4.2% কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস অর্জন করেছে। 4.2% উদ্বৃত্ত, একটা বিশাল অর্থনীতির জন্য এটা তো অভাবনীয় ব্যাপার। এর সোজা অর্থ হলো তারা বিশ্বকে যা দিচ্ছে তার চেয়ে অনেক বেশি মূল্য ঘরে তুলছে। একদম। কিন্তু একটা প্রশ্ন খেকেই যায়, পশ্চিমা বিশ্ব তো একের পর এক শুল্ক চাপাচ্ছে, বাণিজ্য বাধা তৈরি করছে, তাহলে এই বিপুল পরিমাণ উদ্বৃত্ত আর উৎপাদিত পণ্যগুলো আসলে কোথায় যাচ্ছে? গন্তব্যটা কি? গন্তব্যটা পুরোপুরি বদলে গেছে। এই বিশাল বাণিজ্যের মূল গন্তব্য এখন আর পশ্চিমা বিশ্ব নয়, বরং দক্ষিণ পূর্ব এশিয়া বা আসিয়ান অঞ্চল। আসিয়ান? আচ্ছা। হ্যাঁ, এই অঞ্চলে বাণিজ্য অবিশ্বাস্যভাবে 5 ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, প্রায় 9.7% বৃদ্ধি। আর সবচেয়ে অবাক করার বিষয় কি জানেন? কি? এর 90%ই হল ম্যানুফ্যাকচার্ড পণ্য, যেমন মেশিন টুলস রপ্তানি বেড়েছে 56.1%, আর অটো পার্টস বেড়েছে 22%। বাপরে! এই বিশাল পরিসংখ্যানগুলোর পেছনের বাস্তব চিত্রটা বোঝার জন্য আমাদের লিনের সেই শান্ত, শীতাতপ নিয়ন্ত্রিত কারখানা থেকে একটু বেরিয়ে আসতে হবে। আমাদের যেতে হবে জাকার্তার তানজুম প্রিয়ক ডকে। সেখানকার পরিবেশটা তো সম্পূর্ণ আলাদা, তাই না? একদম ভিন্ন। প্রচণ্ড আর্দ্র, গুমোট গরম, আর চারদিকে চরম কোলাহল। সেখানে দাঁড়িয়ে আছেন চেন নামের এক ব্যক্তি। শেনজেলের নিখুঁত কর্পোরেট পরিবেশ থেকে বহু দূরে চেন এখন মূল ভূখণ্ডের এআই নেটওয়ার্কের সাথে জাকার্তার স্থানীয় ত্রুটিপূর্ণ সেন্সরগুলোকে সিঙ্ক করার আপ্রাণ চেষ্টা করছেন। ভাষার বিশাল দূরত্ব ঘোচাতে অনুবাদকদের মাধ্যমে তিনি স্থানীয় ঠিকাদারদের সাথে তর্ক করছেন, প্রচণ্ড ঘামছেন। এই বিশাল বাণিজ্য নেটওয়ার্ককে বাস্তবে রূপ দেওয়ার জন্য লড়াই করছেন তিনি। যদি আমরা একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, চেনের এই ঘাম ঝরানো পরিশ্রমের উদ্দেশ্যটা শুধু একটা সাধারণ লজিস্টিক হাব তৈরি করা নয়। চেন আসলে একটা ক্লোজড লুপ সাপ্লাই চেন তৈরি করছেন। ক্লোজড লুপ সাপ্লাই চেন? হ্যাঁ, এটি হল ভার্সন 3.0 চায়না আসিয়ান ফ্রি ট্রেড এরিয়ার একেবারে মাঠ পর্যায়ের বাস্তবায়ন। এই ভার্সন 3.0-র সাথে আগেরগুলোর পার্থক্য কোথায় আসলে? দেখুন, আগের চুক্তিগুলো ছিল মূলত শুল্ক কমানো আর পণ্যের অবাধ প্রবাহ নিয়ে, কিন্তু এই ভার্সন 3.0 সম্পূর্ণ ভিন্ন জিনিস। এটা শুধু বাণিজ্যের চুক্তি নয়, এটা হলো এআই, লজিস্টিক্স, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার আর গ্রিন পাওয়ার গ্রিডের একীভূতকরণ। তার মানে আসিয়ান দেশগুলোকে একটা অভিন্ন ডিজিটাল ছাতার নিচে নিয়ে আসা হচ্ছে। ঠিক। এর সবচেয়ে বড় তাৎপর্য হল এটি পশ্চিমা যে কোনো ব্লকেড বা বাণিজ্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে সম্পূর্ণ প্রতিরোধমূলক। এখানেই বিষয়টি সবচেয়ে বেশি কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। তার মানে তারা জাকার্তা বা অন্যান্য আসিয়ান দেশে শুধু কোনো সফটওয়্যার বা মেশিন বিক্রি করছে না, তারা আঞ্চলিক বাণিজ্যের পুরো অপারেটিং সিস্টেমটাই নতুন করে ইনস্টল করে দিচ্ছে। একদম তাই। তাদের নিজস্ব স্ট্যান্ডার্ড, নিজস্ব নেটওয়ার্ক প্রোটোকল। আর চেন মূলত সেই অপারেটিং সিস্টেমেরই ফিজিক্যাল হার্ডওয়্যার বা সেন্সরগুলো বসাচ্ছেন। ওয়াও! তার মানে একটা দেশ যখন আপনার তৈরি করা এআই নেটওয়ার্ক আর ক্লাউডের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন তারা চাইলেও সহজে সেই সাপ্লাই চেন থেকে বের হতে পারবে না। একদম সঠিক। কিন্তু আমার মনে একটা বিশাল প্রশ্ন জাগছে, এই যে ভিন্ন ভিন্ন দেশের মধ্যে এই বিশাল ডিজিটাল প্রোটোকলগুলো নির্বিঘ্নে চালানোর কথা বলা হচ্ছে, সুঝোউয়ের লিন আর জাকার্তার চেনের ওই জাকার্তার এআই লজিস্টিক হাবের মধ্যে প্রতি মুহূর্তে যে লাখ লাখ গিগাবাইট ডেটা আদান প্রদান হচ্ছে, এর পেছনের মূল শক্তিটা কোথা থেকে আসছে? খুব ভালো প্রশ্ন। এত বিপুল কম্পিউটিং পাওয়ার বা ডেটা প্রসেস করার ক্ষমতা তো আর হাওয়া থেকে আসে না। না, তা আসে না। এই কম্পিউটিং পাওয়ারের খোঁজ করতে গেলে আমাদের নজর ফেরাতে হবে তাইওয়ানের দিকে। সুজৌয়ের লিন আর জাকার্তার চেনের কাজের মধ্যে সংযোগ স্থাপনকারী অদৃশ্য শক্তিটা হলো এই এআই ইনফ্রাস্ট্রাকচার, আর এর জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যারের মেরুদণ্ড হল তাইওয়ান।
আচ্ছা, এখানকার পরিসংখ্যানগুলো রীতিমতো চমকে দেওয়ার মতো। তাইওয়ান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি অবিশ্বাস্যভাবে ৮১.১% বৃদ্ধি পেয়েছে। ৮১%? হ্যাঁ, অথচ একই সময়ে সামগ্রিকভাবে মার্কিন আমদানি ৩.৬% সংকুচিত হয়েছে। তার মানে যুক্তরাষ্ট্র সারা বিশ্ব থেকে কেনা কমিয়ে দিলেও তাইওয়ান থেকে কেনা প্রায় দ্বিগুণ করে দিয়েছে। ঠিক তাই, কারণ বৈশ্বিক এআই সার্ভার উৎপাদনের ৯০% এবং সেমিকন্ডাক্টর ফাউন্ড্রি অপারেশনের ৭০% এখন তাইওয়ানের দখলে। এটা এমন একটা মনোপলি যা ইতিহাসে খুব কমই দেখা গেছে। আর এই অবিশ্বাস্য মনোপলির ভেতরেই লুকিয়ে আছে সিনচোর একজন সিনিয়র ইন্টিগ্রেশন ইঞ্জিনিয়ার শুয়ের গল্প। তার প্রাত্যহিক জীবনটা ভাবলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। ক্লিন রুমের জীবন, তাই তো? হ্যাঁ, সূর্যালোকহীন, বায়ুমণ্ডলীয়ভাবে কঠোর নিয়ন্ত্রিত এক বিশাল ক্লিন রুমে তার জীবনের বেশিরভাগ সময় কাটে। সেখানকার বাতাস যে কোনো হাসপাতালের অপারেশন থিয়েটারের চেয়েও ১০০০ গুণ বেশি পরিষ্কার। মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ সাদা রঙের বানি স্যুট পরা অবস্থায় ১২ ঘণ্টার এক শিফটের মাঝে ব্রেক রুমের ভেন্ডিং মেশিনের পাশে দাঁড়িয়ে তার হাত কাঁপছে। আর এই কাঁপুনি কিন্তু অতিরিক্ত কফি খাওয়ার কারণে নয়। একদম না। এটি এক ভয়াবহ মানসিক চাপের কারণে। তিনি কাজ করছেন 2 ন্যানোমিটার চিপ নিয়ে। একটু থামাই, ২ ন্যানোমিটার আসলে কতটা ছোট আমাদের একটু ধারণা দেবেন? 2 ন্যানোমিটার হল মানব ডিএনএরও ছোট একটা মাপ। এটা বলতে গেলে পারমাণবিক স্তরে পদার্থকে নিয়ন্ত্রণ করার মতো। এত ক্ষুদ্র পরিসরে ট্রানজিস্টর বসানোর কাজটা এতটাই সূক্ষ্ম যে বাতাসে ভাসমান একটা ধূলিকণাও যদি ওই সিলিকন ওয়েফারের ওপর পড়ে, তবে সেটা যেন একটা বিশাল উল্কাপিণ্ড আছড়ে পড়ার মতো ধ্বংসাত্মক ব্যাপার হবে। মাই গড! আর সুয়ের এই ভয়ের মূল কারণটাই হলো ইল্ড ড্রপ, তাই না? ঠিক। ইল্ড ড্রপ মানে হলো সিলিকন ওয়েফারের একটা ব্যাচে যদি খুব সামান্য পরিমাণ চিপও কাজ না করে বা উৎপাদনের হার নির্দিষ্ট মাত্রার নিচে নেমে যায়। একটা ব্যাচ তৈরি করতে কয়েক মাস সময় লাগে, সেখানে যদি উৎপাদন কমে যায় তবে তার প্রভাব পুরো বৈশ্বিক সাপ্লাই চেনের জন্য বিপর্যয়কর হবে। বুঝতে পেরেছি। সুয়ের এই নির্ভুল কাজের ওপরই পুরো বিশ্বের প্রযুক্তি নির্ভর করছে। হ্যাঁ, এই চিপগুলোর গুরুত্ব এতটাই বেশি যে ২০২৬ সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র, যারা কিনা এর আগে প্রবল বাণিজ্য যুদ্ধ চালাচ্ছিল, তারা বাধ্য হয়ে এআই সার্ভারের ওপর শুল্ক কমিয়ে ১৫% করেছে এবং সেমিকন্ডাক্টর বিনিয়োগকে সম্পূর্ণ ছাড় দিয়েছে। কারণ তারা খুব ভালো করেই জানে এই চিপগুলো ছাড়া বিশ্বজুড়ে এআই অবকাঠামোতে যে $৩ ট্রিলিয়ন বিনিয়োগ হয়েছে তার পুরোটাই এক মুহূর্তে ব্যর্থ হয়ে যাবে। আপনি চাইলেই রাতারাতি আরেকটা তাইওয়ান বা আরেকটা সিনচুর ক্লিনরুম তৈরি করতে পারবেন না। এই ইকোসিস্টেম তৈরি হতে কয়েক দশক সময় লেগেছে। ব্যাপারটা অনেকটাই রকম দাঁড়াচ্ছে যে বিভিন্ন পরাশক্তিরা ডিজিটাল বিশ্বের দরজা আর তালা নিয়ে নিজেদের মধ্যে ক্রমাগত লড়াই করে যাচ্ছে, কিন্তু সেই সব তালার একমাত্র মাস্টার কি তৈরি হচ্ছে সেঞ্চুর ওই রৌদ্রহীন যন্ত্রণাদায়ক ক্লিনরুমগুলোতে। সুয়ের মতো মানুষের প্রবল ক্লান্তি আর আতঙ্কের উপর ভর করেই দাঁড়িয়ে আছে তথাকথিত সিলিকন শিল্ড। একদম ঠিক। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? আমরা শুরু করেছিলাম লিনকে দিয়ে, যিনি পুরনো সিঙ্কের কারখানার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে মাইক্রন প্রিসিশনের হাইড্রোজেন ফুয়েল সেলের যন্ত্রাংশ বানাচ্ছেন। তারপর দেখলাম চ্যানকে, জাকার্তায় এআই লজিস্টিক হাব দাঁড় করাচ্ছেন। আর শেষে দেখলাম সুকে, যিনি ২ ন্যানোমিটার চিপের নিখুঁত উৎপাদনে নিজের স্নায়ুর চরম পরীক্ষা দিচ্ছেন। আপাতদৃষ্টিতে এরা সম্পূর্ণ আলাদা হলেও এরা আসলে একই বৈশ্বিক অর্থনৈতিক ইঞ্জিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নোড। শুয়ের তৈরি চিপ চেনের এআই নেটওয়ার্ককে চালায়, আর চেনের তৈরি করা আসিয়ান নেটওয়ার্ক লিনের হাইটেক পণ্যগুলোকে পশ্চিমা বাধায় এড়িয়ে গ্লোবাল মার্কেটে পৌঁছে দেয়। এটা একটা নিখুঁত বদ্ধ লুপ। কিন্তু একটা বিষয় নিয়ে এখনো কথা বলা হয়নি। পর্বের শুরুতে সেই গ্যাস স্টেশনের লোকটির কথা মনে আছে, যিনি অটোমেশন বা স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে সাধারণ মানুষের চাকরি হারানোর সংখ্যায় ভুগছিলেন? এই যে বিশাল মেকানিজম তৈরি হলো, এর মধ্যে সরকার কি কেবল হাইটেক শিল্প নিয়ে ব্যস্ত? সাধারণ মানুষের কি হবে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। ডেটা প্রমাণ করছে যে সরকার এখানে নীরব দর্শকের ভূমিকায় নেই, তারা অত্যন্ত উদ্যোগী হয়ে হস্তক্ষেপ করেছে। হাইটেক শিল্প তো শ্রমনিবিড় হয় না, যন্ত্রের কাজ বেশি। তাই তো চাকরি হারানোর শঙ্কা। ঠিক,
তাই অটোমেশনের কারণে মানুষ যে কাজ হারাচ্ছে সেই কর্মচ্যুতি সামলাতে সরকার শ্রমনিবিড় পরিষেবা খাতে ব্যাপক ভর্তুকি দিচ্ছে। তারা ন্যূনতম মজুরি উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে এবং নিম্ন আয়ের কর্মীদের জন্য সামাজিক নিরাপত্তা অবদান ব্যাপকভাবে হ্রাস করেছে। তার মানে এই যে নিউ 3 বা হাইটেক রপ্তানি থেকে বিপুল পরিমাণ উদ্বৃত্ত অর্থ আসছে, সেটি দিয়েই তারা এই সামাজিক সুরক্ষা বেষ্টনীকে অর্থায়ন করছে। একদম তাই। তাদের পাওয়ার স্টেট মডেলটি এখানেই সফল। তারা প্রযুক্তিগত রূপান্তরের ফলে তৈরি হওয়া সামাজিক ক্ষতগুলোকে এই অর্থনৈতিক উদ্বৃত্ত দিয়ে ঢেকে দিচ্ছে। এতে করে একটা কাঠামোগত স্থিতিশীলতা নিশ্চিত হচ্ছে। হ্যাঁ, সত্যি, অর্থনীতিবিদদের কাগজে কলমে থাকা স্থিতিস্থাপকতা বা 4.6% প্রবৃদ্ধির নিখুঁত গ্রাফগুলো কোনো স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় তৈরি হয়নি। নতুন অর্থনৈতিক যুগ কেবল এআই বা প্রযুক্তিগত উৎকর্ষের দ্বারা সংজ্ঞায়িত নয়, এটি গভীরভাবে সংজ্ঞায়িত হচ্ছে লিনের প্রযুক্তিগত খাপ খাইয়ে নেওয়া, চেনের ভৌগোলিক স্থানচ্যুতি আর ঘাম এবং সুয়ের চরম মানসিক ক্লান্তির মতো এক অদৃশ্য মানসিক সহনশীলতার স্থাপত্যের দ্বারা। বৈশ্বিক বাণিজ্যের এ সম্পূর্ণ নতুনভাবে সংযুক্ত যন্ত্রটি বাইরে থেকে দেখতে যতই স্বয়ংক্রিয় মনে হোক না কেন, এর পেছনের আসল জ্বালানি হল সেই মানুষগুলোর অদম্য ইচ্ছাশক্তি, যারা ডেটা আর অ্যালগোরিদমের ছায়ায় দাঁড়িয়ে প্রতিনিয়ত প্রচণ্ড ঘর্ষণ ও পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নিচ্ছেন। নিখুঁত ডেটার পেছনের এই মানসিক মূল্যই হল এই নতুন যুগের সবচেয়ে বড় সত্য।